ছোট্ট মান্দাকে ধর্ষণের শিকার অবস্থায় পাওয়া যায় তারই বস্তির একটি আবর্জনার স্তূপে। তার বাবা মা মর্যাদার চেয়ে বেঁচে থাকার বিষয়ে বেশি চিন্তিত। ধর্ষক একজন স্থানীয় রাজনীতিবিদের ছেলে হওয়ায় পুলিশ তাদের সাহায্য করতে অক্ষম, কিন্তু তার দাদি এই অন্যায় মেনে নেয় না। তাই সে ধর্ষককে শাস্তি দেওয়ার জন্য এক অসম্ভব লড়াইয়ে নেমে পড়ে। শেষ পর্যন্ত দাদি কি পেরেছিল সেই ধর্ষককে শাস্তি দিতে, আর কেনই বা মান্দাকে ধর্ষণ করা হয়েছিল, এটাই জানবো আমরা আজকের এই মুভিতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতেই আমরা একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পাই। বৃদ্ধা তার নাতি মান্দাকে খুঁজতেছিল। একটু পর তার সাথে একজন প্রেগনেন্ট মহিলাকে দেখা যায়, যার নাম লায়লা। এরা দুজন অনেকটা সময় ধরে এদিক ওদিক মান্দাকে খুঁজতেছিল। খুঁজতে খুঁজতে অনেকটা দূরে চলে আসে তারা, কিন্তু কোথাও মান্দাকে খুঁজে পায় না। বৃদ্ধা কান্না করতে করতে বারবার মান্দার নাম ধরে ডাকছিল। আসলে মান্দা লায়লার কাছে গিয়েছিল নূপুর আনতে, কিন্তু মান্দা যে লায়লার কাছে নূপুর আনতে আসবে এটা লায়লা ভুলে গিয়েছিল। তো এভাবে পার হয় অনেকটা সময়। দাদিমা বৃদ্ধ হওয়ার জন্য তার পুরো শরীরটা ব্যথা করছিল, কিন্তু তারপরও অনেকটা কষ্ট নিয়ে মান্দাকে সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুঁজতেছিল, তবুও কোথাও তাকে দেখতে পায় না। একটা সময় হঠাৎই তারা মান্দাকে দেখতে পায়। এরপর সেখানে বৃদ্ধা আসে, আর মান্দাকে দেখে সে কান্নায় ভেঙে পড়ে। এরপর ক্যামেরায় যখন মান্দাকে দেখায় তখন আমরা দেখতে পাই মান্দার অবস্থা ভীষণ খারাপ। মান্দা একটা পরিত্যক্ত জমিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। মান্দাকে দেখে কারো আর বুঝতে বাকি থাকে না যে তার সাথে কি ঘটেছে। এরপর তারা মান্দাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে মান্দার বাবা আর মা ছিল। এরা মান্দাকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়। এরপর একজন পুলিশ আসে মান্দার কেসটা লেখার জন্য, কিন্তু পুলিশ উল্টো তাদেরকে নানান ধরনের প্রশ্ন করে। মান্দা একটা বাচ্চা মেয়ে, এত রাতে সে ওখানে কেন গিয়েছিল? লায়লা তখন পুলিশকে বলে মান্দা আমার কাছে গিয়েছিল আমার সাথে দেখা করার জন্য। পুলিশ তখন লায়লার কাছ থেকে তার পরিচয় জানতে চায়, আর এখানেই আমরা জানতে পারি লায়লা একজন পতিতা। বৃদ্ধা তখন পরিস্থিতি বুঝতে পেরে পুলিশকে বলে আমি কাপড় সেলাইয়ের কাজ করি, আর মান্দা কাপড়ের ডেলিভারি করতে লায়লার কাছে গিয়েছিল। কিন্তু এটা শুনে মান্দার মা ভীষণ রাগ করে, আর সে বলে মান্দা পাশের বাড়ি টিভি দেখতে গিয়েছিল। আর এই কথা শুনে পুলিশ তাদেরকেই সন্দেহ করে, কারণ এত রাতে বাচ্চা একটা মেয়ে বাইরে থাকা ইনলিগ্যাল। এরপর পুলিশ মান্দার মাকে প্রশ্ন করে তুমি কি করো? মান্দার মা জানায় সে খাবার ডেলিভারি করে, কিন্তু তার কাছে কোনো লাইসেন্স নেই। এরপর মান্দার বাবাকে প্রশ্ন করে সে কোথায় ছিল। আসলে মান্দার বাবা সকালে একটা ফ্যাক্টরিতে যায় কাজ করতে, আর রাত 11টায় বাড়িতে ফিরে আসে। আসলে ওভারটাইম কাজ করা একটা অপরাধ। তো এদের চারজনের কথা শুনে পুলিশ তাদেরকেই দোষ দেয়, কারণ তারা চারজনই ইনলিগালি কাজ করছিল। এরপর পুলিশ তাদেরকে প্রশ্ন করে তোমরা কি করে বুঝতে পারলে মান্দাকে কেউ একজন রেপ করেছে? লায়লা বলে মান্দার সাথে অবশ্যই খারাপ কিছু একটা ঘটেছে, আমি নিজেই তাকে নিজ হাতে চেক করেছি। কিন্তু এটা শুনে পুলিশ তাদেরকে বিশ্বাস করতে চায় না। সে সবকিছু নিজ চোখে দেখতে চায়, আর এটা কিন্তু আইনগত কখনোই ঠিক না। আর এটা একমাত্র চেক করে দেখবে মহিলা পুলিশ। আর এরা তখন বুঝতে পারছিল না যে এখন কি করবে। পুলিশ তখন জোর করেই মান্দার প্রাইভেট পার্টগুলো চেক করতে চায়। এমন সময় মান্দার মাই তাকে বাধ্য হয়ে সাহায্য করে। মান্দা ঠিকভাবে নড়তে পারছে না, তারপরেও সে নিজ চোখে মান্দার প্রাইভেট পার্টগুলো দেখতে চায়। আর এই দৃশ্য দেখে সেও মান্দার জন্য কষ্ট পায়। আর এখান থেকে এই দৃশ্যটা যখন মান্দার বাবা দেখছিল তখন তার বাবা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। তার বুকে অজান্তেই প্রচন্ড ব্যথা করছিল। এরপর পুলিশ মান্দাকে জিজ্ঞেস করে তার সাথে কি হয়েছিল, মানে পুলিশের মান্দার একটা স্টেটমেন্ট লাগবে। কিন্তু মান্দা তো ঠিকভাবে কথাই বলতে পারছে না। পুলিশ তাকে বারবার কথা বলতে বলে। মান্দা তখন বুকে সাহস নিয়ে কথা বলে। তার সাথে যেই লোকটা এই রকম করেছে সে তাকে আগে কখনো দেখেনি, কিন্তু লোকটা তার চোখে একটা কালো চশমা পরেছিল। এটা শুনে লায়লা বুঝতে পারে লোকটা অবশ্যই দাওলা। কিন্তু এটা শুনে পুলিশ পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ সে বড় একটা নেতার সন্তান। এরপর পুলিশ তাদেরকে বলে আমি কালকে ভালো একটা ডক্টর নিয়ে আসবো, মান্দাকে আস্তে আস্তে পুরোপুরি সুস্থ করে তুলবো। মান্দার দাদি তখন পুলিশকে বলে এখন তো ধর্ষকের নাম জানা গেছে, আপনি এখন তাকে জলদি গ্রেফতার করুন। পুলিশ তখন কথা ঘোরায়, সে বলে তাকে যদি গ্রেফতার করা হয় তাহলে তোমাদের সম্পর্কেও পুলিশ ইনভেস্টিগেশন করবে, আর যখন তারা জানতে পারবে তোমরাও অবৈধ ব্যবসা করো তখন কেসটা পুরোপুরি পাল্টে যাবে। কারণ লায়লা তো পতিতার কাজ করে, হতে পারে লায়লাই মান্দাকে কারো কাছে বিক্রি করেছিল, অথবা তার বাবাই তার সাথে এমন একটা খারাপ কাজ করেছে। এভাবে সমস্ত দোষ তাদের উপরেই পড়তে থাকবে, আর তোমাদের সবাইকে যেতে হবে পুলিশ স্টেশনে। মান্দার মায়ের অবৈধ ব্যবসাটাও বন্ধ হতে পারে, এমনকি তার বাবারও ওভারটাইম কাজটাও একেবারের জন্য বন্ধ হয়ে যেতে পারে। এজন্য তোমরা এই কেসটা এখানেই বন্ধ করে দাও। এভাবেই পুরো পরিবারকে বারবার ভয় দেখায় পুলিশটি। এরপর সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল মান্দার মা তখন কান্না করতে করতে পুলিশের
কাছে আসে আর পুলিশকে রিকোয়েস্ট করে কেসটা যেন এখানেই সে শেষ করে দেয়। সে আরো বলে, আমরা গরিব মানুষ, তাই এত ঝামেলার মধ্যে না গিয়ে এই কেসটা এখানেই শেষ করতে চায়। পুলিশ তখন মান্দার মাকে বলতেছিল, দাওলা অনেক বড় একজন রাজনীতিবিদ, সে যদি একবার জানতে পারে তোমরা তার নামে কেস লিখেছ তাহলে সে তার রাজনৈতিক ক্ষমতার সাহায্যে তোমাদেরকে শেষ করে ফেলবে। এভাবেই পুলিশ তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে চলে যায়। আসলে এই অফিসারটি ছিল দাওলার পালতু কুকুর। পুলিশ চলে যাওয়ার পর পুরো পরিবার আবারও স্বাভাবিকভাবেই কাজ করতে থাকে, কিন্তু মান্দার দাদি এটা মানতেই পারছে না। একটু পর লায়লা দাদির মাকে বাইরে নিয়ে আসে। এরপর একটি পোস্টারের দাওলা আর তার বাবার ছবি দেখায় আর বলে, এরা অনেক ক্ষমতাশীল ব্যক্তি, যেটা হয়ে গেছে সেটা তোমরা এখানেই ভুলে যাও। সে যদি পুরো পরিবারকেও রেপ করে তাহলেও আমরা তার কিছুই করতে পারবো না। লোকটা মাঝে মাঝেই সেখানে তার বন্ধুদের নিয়ে আসতো, একসাথে মদ পান করে তারা এনজয় করত। আসলে ভুলটা মান্দারই ছিল, তার সেখানে যাওয়াটাই ঠিক হয়নি। দাদিমা তখন এক নজরে দাওলার ছবির দিকে তাকিয়েছিল। এরপর সে ঘরে আসে আর তার নাতিকে দেখছিল। এরপর সে আবারও সেই পোস্টারের কাছে আসে এবং পোস্টার থেকে দাওলার ছবিটি কেটে নেয়। তারপর সেই ছবিটি মান্দাকে দেখায় আর মান্দার কাছ থেকে জানতে চায় এটাই কি সেই লোক কিনা। দাওলার ছবি দেখে মান্দা অনেক ভয় পায় আর ভয় পেয়ে সে ওখানেই প্রস্রাব করে দেয়। দাদিমা তখন বুঝতে পারে দাওলাই মান্দার সাথে এমনটা করেছে। সিন এখানেই কাট হয়। পরদিন দাদিমা একটা দোকানে আসে ওষুধ নেওয়ার জন্য, কারণ কাল থেকে মান্দার রক্তপাত এখনো চলছে, এমনকি ব্যথায় সে ঠিকঠাকভাবে চলতেও পারছে না। দোকান থেকে বেশ কিছু ওষুধ কিনে সে বাড়িতে চলে আসে। এরপর যখন সে মান্দার দেখাশোনা করছিল ঠিক তখনই দুইটা মহিলা দাদিমার বাড়িতে আসে কাপড় নেওয়ার জন্য। আসলে মান্দার এমন অবস্থা দেখে দাদিমা ঠিকভাবে কাজ করতেই পারছিল না। মহিলাগুলো দাদিমার উপরে ভীষণ রাগ করে আর কালকের মধ্যে কাপড়গুলো রেডি করতে বলে চলে যায়। একটু পর দাদিমা লায়লাকে ফোন করে আর তার কাছ থেকে দাওলার ঠিকানা জানতে চায়। লায়লা তার ঠিকানা জানতো, কিন্তু দাদিমাকে বলে সে জানে না। এমনকি দাদিমাকে মান্দার ব্যাপারটা ভুলে যেতে বলে, কারণ দাওলা যদি জানতে পারে তার সম্পর্কে আমরা খোঁজ নিয়েছি তাহলে আমাদেরকে সাথে সাথে হত্যা করে ফেলবে। এভাবেই সে তার দাদিমাকে বারবার ভয় দেখায়। দাদিমা বুঝতে পারে যে লায়লার কাছ থেকে কোনো কিছুই জানতে পারবে না। সে তখন ঠিক করে সে একাই কিছু একটা করবে। এরপর দাদিমা মান্দার কাছে আসে, তার সাথে যেখানে সেই ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তার কাছ থেকে সেই ঠিকানা জানতে চায়। মান্দা তার দাদিমাকে সেই ঠিকানা বলে। দাদিমা মান্দাকে অনেক বেশি ভালোবাসতো আর এই প্রথম দাদিমা মান্দার জন্য কান্নায় ভেঙে পড়ে। তো এরপর রাতে দাদিমা মুখে মাস্ক পরে বাড়ি থেকে বের হয়। তারপর হাঁটতে হাঁটতে চলে আসে সেই ঠিকানায় যেখানে দাওলা আড্ডা দেয়, আর এটাই সেই ঠিকানা যেখানে মান্দার সাথে খারাপ কিছু একটা ঘটেছিল। দাদিমা মান্দার সাথে ঘটে যাওয়া ঘটনা কল্পনা করে। এমন একটা ভয়ানক ঘটনা কল্পনা করতে করতে ওখানেই সে কান্না করে ফেলে। এদিকে পুলিশ একটা ডক্টর নিয়ে মান্দার বাড়িতে আসে। ওই ডক্টর মান্দাকে চেক করতেছিল। এরপর সকালে দাদিমা তার পরিচিত একটা বন্ধুর দোকানে আসে যার নাম কুদ্দুস। কুদ্দুস মূলত একজন কসাই। কুদ্দুস দাদিমাকে অনেক সম্মান করত। কুদ্দুসের মাংস কাটা দেখে দাদিমা কুদ্দুসের কাছ থেকে মাংস কাটা শিখতে চায়, কিন্তু কুদ্দুস তাকে না করে দেয়। দাদিমা তখন বারবার রিকোয়েস্ট করতে থাকে। ওখানেই অনেকটা সময় তারা বসে থাকে আর বলে, যতক্ষণ তুমি আমাকে মাংস কাটা না শিখাবে ততক্ষণ আমি এখান থেকে যাব না। অনেকটা সময় অপেক্ষার পর কুদ্দুস তাকে মাংস কাটা শেখায়। এরপর থেকে সে প্রত্যেক দিন কুদ্দুসের দোকানে আসে আর কুদ্দুস তাকে প্রতিদিন মাংস কাটা শেখায়। এর মধ্যে থেকে সে বেশ কিছু মাংস বাইরে থাকা কুকুরকে খাওয়াতো। দাদিমা ওখান থেকে বাড়িতে আসে। সে দেখতে পায় মান্দার অবস্থা এখনো ঠিক হয়নি। মান্দার এখনো রক্তপাত হচ্ছিল। একটু পর একটা মেয়ে দাদিমার কাছে আসে কাপড় নেওয়ার জন্য। দাদিমা তাকে তার কাপড়টা দিয়ে দেয়। এরপর মেয়েটা দাদিমাকে বলে, আমার কাছে শুধু 30 টাকা আছে। দাদিমা তাকে বলে, শেষবারও তুমি এমনটাই বলেছিলে। আসলে শেষবারও মেয়েটা তাকে কম টাকা দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু মান্দা মেয়েটার কাছ থেকে কাপড় নিয়ে সমস্ত টাকা পরিশোধ করতে বলে। বাধ্য হয়ে মেয়েটা তখন সমস্ত টাকা পরিশোধ করে কাপড়টা নিয়ে নেয়। কিন্তু মান্দা এবার বিছানায় পড়ে আছে। সে ঠিক থাকলে এবারও সে সমস্ত টাকা পরিশোধ করে নিত। এগুলো ভেবে দাদিমা ভীষণ কষ্ট পায়। এরপর আবারও রাতে দাদিমা রাতে বের হয় দাওলাকে খোঁজার জন্য। আসলে দাদিমা ঠিক করেছে দাওলাকে সে নিজেই হত্যা করবে, কারণ সে জানে পুলিশ দাওলার কিছুই করতে পারবে না। দেখতে দেখতে দাদিমা দাওলার ঠিকানায় আসে আর সে দেখতে পায় দাওলা তার ফোনে খারাপ ভিডিও দেখছিল। এখন সে একদম একা আছে। সে তখন ঠিক করে দাওলাকে সে আজকেই খুন করবে। ঠিক এমন সময় সেখানে তার একটা লোক আসে যার নাম উমেশ। দাদিমা তখন ওখানেই একটা সাইটে লুকিয়ে পড়ে আর এখানেই সে যে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায় যা সত্যি জঘন্যতম একটা দৃশ্য। মানুষ যে এত বড় একটা পশু হতে পারে আর মানুষের ভিতরে যে সত্যি
সত্যিকারের একটা পশু জন্ম নেয়, এটাই পরিচালক এখানে দেখানোর চেষ্টা করেছে। আসলে উমেশ তার জন্য একটা পুতুল নিয়ে এসেছে। এরপর উমেশ দাওলাকে বলে, তোমার জন্য একটা সুন্দর আইটেম এনেছি, প্লিজ একবার তুমি আইটেমটা দেখো। দাওলা প্রথম দিকে তাকে বারবার মানা করতে থাকে, কিন্তু উমেশ দাওলাকে বারবার জোর করতেছিল। এরপর দাওলাকে যখন পুতুলের কাছে আনে, পুতুলটা দেখে দাওলা তখন অনেক খুশি হয়। উমেশ দাওলাকে বলছিল, তুমি পুতুলের সাথে যেটা ইচ্ছা করতে পারো, না সে একবার চিৎকার করবে না তোমাকে বারণ করবে। দাওলা এক এক করে পুতুলের গা থেকে সমস্ত কাপড় খুলে ফেলে। তারপর সে পুতুলের সাথে পাগলের মতো তার সমস্ত চাহিদা মেটানোর চেষ্টা করে। এরপর যখন তার চাহিদা পূরণ হয়, তখন সে পুতুলের দেহটা ওখানেই ছিন্ন ভিন্ন করে ফেলে দেয়। আর এখানে আমরা বুঝতে পারি, এরকম যারা ধর্ষণকারী আছে এরা মূলত মেয়েদের মানুষই মনে করে না। এরা যখন নিজের যৌন চাহিদা মেটায়, তখন তাদের ভেতরে একটা ভয়ানক পশু জন্ম নেয়, আর মেয়েদের তারা একটা পুতুল মনে করে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। দাদিমা এই সমস্ত ঘটনা নিজ চোখে দেখে স্তব্ধ হয়ে যায়। এরপর সে এগুলো ভাবতে ভাবতে বাসায় ফিরে আসে। পরদিন সেই পুলিশ দাওলার কাছে আসে মান্দার কেসের বিষয়ে কথা বলার জন্য, কিন্তু উমেশ তার সাথে খারাপ ব্যবহার করে, বিভিন্নভাবে তাকে ছোট করার চেষ্টা করে। এরপর পুলিশকে ভিতরে নিয়ে আসে। আসলে দাওলা আগেও এরকম অনেক ঘটনা ঘটিয়েছিল, আর পুলিশ বারবার সেখান থেকে তাকে রক্ষা করেছে। পুলিশ দাওলাকে বলছিল, কেন তুমি 10 বছরের একটা মেয়ের সাথে এমনটা করেছো? দাওলা তখন বাচ্চাটারই দোষ দেয়। পুলিশ বলে, এজন্য তুমি বাচ্চাটার সাথে এমনটা করবে? এরপর দাওলা তার বাচ্চা আর স্ত্রীকে ঘরে ডাকে। দাওলারও একটা মেয়ে ছিল, যার বয়সও ছিল 10 বছর। সেদিন মান্দার সাথে যেই ঘটনা ঘটিয়েছিল, সেই ঘটনায় দাওলা পুলিশকে বলছিল। দাওলা তার নিজের মেয়েকে পুলিশের কোলে বসায়। তারপর মেয়েটার গাল ধরে তাকে জিজ্ঞেস করে যে এত রাতে তুমি কোথায় যাচ্ছ। এটা জিজ্ঞেস করাতেই মান্দা তার হাতে কামড় দেয়। দাওলার তখন ভীষণ রাগ হয়। তারপর তাকে শিক্ষা দেওয়ার জন্য সে মান্দার সাথে এমনটা করেছে, যেন বাচ্চা মেয়েটা আর কখনো পুরুষদের এমনটা করতে না পারে, সারা জীবন যেন পুরুষদের ভয় পায়। আর এই সমস্ত কথা সে তার মেয়ে আর স্ত্রীকে উদ্দেশ্য করে বলছিল। এগুলো শুনে পুলিশ তাকে সাবধান করে দেয়, কিন্তু দাওলা পুলিশকে ভয় পায় না, উল্টো পুলিশকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। এরপর পুলিশ দাওলার বাবাকে কল করে, তারপর তাকে সমস্ত ঘটনা খুলে বলে। তাকে বলে এই কেসটা একটু টিপিক্যাল, 10 বছরের একটা বাচ্চা মেয়ের সাথে সে ফিজিক্যাল সম্পর্ক করেছে। এখন যদি বাচ্চা মেয়েটা কোর্টে তার সমস্ত সত্যিটা বলে, তাহলে দাওলাকে 20 বছর জেলে থাকতে হবে। এরপর কেসটা সামলানোর জন্য তার কাছ থেকে অতিরিক্ত টাকা চায়। এরপর রাতে মান্দার বাবা হাতে একটা ব্যান্ডেজ করে বাড়িতে আসে। দাদিমা তাকে জিজ্ঞাসা করে তার হাতে কি হয়েছে। সে বলে ফ্যাক্টরিতে কাজ করার সময় হঠাৎ একটা মেশিনে হাত ঢুকে 2টি আঙ্গুল কেটে গেছে, এজন্য মালিক তাকে কাজ থেকে বের করে দিয়েছে, কারণ সে আর কখনোই কাজ করতে পারবে না। এটা শুনে ঘরের সমস্ত লোক অনেক কষ্ট পায়। এরপর দাদিমা মান্দার কাছে গিয়ে তার সেবা করছিল, মান্দার শরীরের রক্ত পরিষ্কার করছিল। মান্দা তখন তার দাদিকে বলছিল, আমি তো এখন বড় হয়েছি, কারণ তুমি তো বলেছিলে যখন তোমার রক্তপাত হবে ঠিক তখনই তুমি একটা বড় মেয়ে হবে। এখন তো আমার রক্তপাত হচ্ছে, এখন কি আমি বড় হয়েছি? মানে মান্দা এখনো পিরিয়ডের রক্ত আর এই রক্তের মধ্যে কোনো পার্থক্যই বুঝতে শিখিনি। মান্দার কথা শুনে দাদিমা অনেক কষ্ট পায়। এরপর দাদিমা আবারও সেই মাস্ক পরে বাড়ি থেকে বের হয়ে আসে আর ঠিক করে সে আজকেই দাওলাকে মেরে ফেলবে। কিন্তু সে যখন দাওলার আস্তানায় আসে, তখন সে দেখতে পায় দাওলার বাবা তাকে মারছে। এরপর দাওলার বাবা ওখান থেকে চলে যাওয়ার পর দাওলাও ওখান থেকে বের হয়ে আসে। এজন্য দাদিমা আজকেও তার কিছু করতে পারে না। সেখান থেকে দাদিমা লায়লার কাছে আসে, আর ওখানে গিয়ে দেখতে পায় লায়লার সাথে যে মেয়েটা ছিল তার অবস্থা ভীষণ খারাপ। মেয়েটার সমস্ত শরীরে কামড়ের দাগ, মানে দাওলা তার সাথে এমনটা করেছে। দাদিমা তখন লায়লাকে বলছিল, এটা তো রেপ কেস। লায়লা বলে, পতিতার কোনো রেপ হয় না। সমাজের এখন যেই অবস্থা হয়েছে, মানুষ তো পতিতাকে মানুষই মনে করে না। সিন শিফট হলে সকালে দাদিমা কিছু একটা ভাবছিল, তারপর সে তার কাছে থাকা চাকুটা ধার করিয়ে নেয়। রাত হলে দাদিমা চলে আসে লায়লার কাছে। লায়লাকে বলে তাকেও যেন পতিতার মতো করে সাজিয়ে দেয়, মানে লোকেরা যেন বুঝতে পারে সেও একজন পতিতা মেয়ে। লায়লা তাকে খুব সুন্দর করে সাজিয়ে দেয়। এরপর লায়লাকে নিয়ে বাহিরে আসে আর তাকে বলে এই গ্রাম থেকে যেন দূরে কোথাও চলে যায়, কারণ সে এখন যেই কাজটা করবে এর জন্য লায়লা বিপদে পড়বে। এই কথা বলে দাদিমা সেখান থেকে চলে আসে দাওলাকে খুঁজতে। অপরদিকে আমরা দাওলাকে দেখতে পাই, সে একটা মদের দোকানে সে হাঙ্গামা তৈরি করে। এরপর যখন মদ নিয়ে দোকান থেকে চলে যায়, এরপর তার পিছনে আমরা দাদিমাকে দেখতে পাই। দাদিমা তাকে অনেকটা সময় ধরে ফলো করছিল। দেখতে দেখতে পার হয়ে যায় অনেকটা সময়। এরপর দাওলা একটা শুনশান জায়গায় আসে, আর এখানেই দাদিমা দাওলাকে কাছে ডাকে, বারবার তাকে কথার জালে সিডিউস করার চেষ্টা করে। দাওলা পিছনে তাকায়।
এরপর দাওলা তার কাছে আসে এবং দাদিমাকে বলে, তুমি তো বৃদ্ধ একটা মহিলা, আর আজকে আমার কোনো অনুভূতি নেই। কিন্তু দাদিমা বারবার তাকে সিডিউস করার চেষ্টা করে, নিজেকে বারবার দাওলাকে অফার করে। একটা সময় দাওলার মস্তিষ্ক তার কথায় রাজি হয়, তার ব্রেনটা বুঝতেই পারে না যে এটা একটা বৃদ্ধ মহিলা। দাওলার ভিতরে একটা পশু জন্ম নেয়, আর দাদিমা এই সুযোগেরই অপেক্ষা করছিল। এরপর দাওলা তাকে একটা শুনশান জায়গায় নিয়ে যায়, আর তার সাথে যখন ফিজিক্যাল সম্পর্ক করবে তখনই দাদিমা তার আসল চেহারায় ফিরে আসে। তার ভিতরে মান্দার জন্য যে একটা চাপা কষ্ট জমা আছে, সেই কষ্টটা সে ভিতর থেকে বাহিরে বের করে আনে। দাদিমা সেই ধারালো ছুরিটা দিয়ে দাওলার পুরুষাঙ্গ দেহ থেকে একেবারে আলাদা করে ফেলে, এতেও যেন সে সন্তুষ্ট হয় না। এরপর সে আবারও ফিরে আসে, তারপর সে কাটা জায়গাতে কিছু একটা ঔষধ লাগায়। দাওলা ব্যথায় ছটপট করছিল, কিন্তু তাকে কেউ বাঁচাতে আসে না। দাদিমা দাওলার পুরুষাঙ্গ একটা কুকুরকে খাওয়ায়। এরপর এভাবেই দাদিমা মান্দার সাথে ঘটে যাওয়া অন্যায়কারীকে বড় একটা সাজা দেয়। দাদিমা মুক্ত একটা শ্বাস নিয়ে সেখান থেকে বাড়িতে আসে। বাড়ি ফিরতে ফিরতে সকাল হয়। দাদিমা বাড়ি ফিরে মান্দাকে দেখতে পেয়ে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে, আর এতদিন পর আজকেই সে প্রথমবার শান্তির একটা ঘুম দেয়। আর এইরকম একটা সিন দেখিয়ে শেষ হয়ে যায় এই অসম্ভব সুন্দর মুভিটা। আমাদের সমাজেও বর্তমানে হাজার হাজার পুরুষ নামের পশুর জন্ম হয়েছে। দিনের পর দিন তারা এরকম হাজারটা রেপের সাথে কানেক্টেড। এরকম বড় একটা অন্যায় করেও তারা দিনের পর দিন ভালোভাবে বেঁচে আছে। প্রত্যেকটা ধর্ষণকারীর এরকম শাস্তি হওয়া উচিত। ধর্ষণকারীকে আইনের আওতায় আনা দরকার। তো এখন নিশ্চয়ই ফিল করতে পারছেন আছিয়ার সাথে কি ঘটেছিল, আর আছিয়াকেও নরপশুরা এভাবেই টর্চার করেছে। আসলে এইরকম পুরুষদের ভেতরে একটা নরপশু বসবাস করে, যেটা সচকে দেখা যায় না। তো কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।